বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আগামীকাল রবিবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন। জানা গেছে, বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার বাংলাদেশ এবি পার্টি আগামীকালের বৈঠকে আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের কথা জানানো হয়েছে, তবে সময়টি এখনো জানানো হয়নি। পরবর্তীতে সময় জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে। যতদূর মনে হলো বিকেলেই হবে। এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা 7:30টায় বিএনপির প্রতিনিধি এবং রাত 8:30টায় জামায়াতে ইসলামের প্রতিনিধির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ একনেকের সভা শেষে উপদেষ্টাদের নিয়ে আলাদাভাবে বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংস্কার প্রশ্নে কোনো আপোষ না করার কথা তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ফ্যাসিবাদ দেশকে খাদের মধ্যে ঠেলে দিয়েছিল। সেখান থেকে বাংলাদেশকে তুলে ধরার প্রচেষ্টায় সহযোগিতার পরিবর্তে বিভিন্ন মহল গত 9 মাসে নানা রকম দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়েছে। এরা রাষ্ট্র পরিচালনায় অনবরত বাধা সৃষ্টি করেছে। এই চক্রান্তে বাইরের ইন্ধন আছে বলেও তিনি মনে করেন। ডক্টর ইউনূস জোরের সাথে বলেন যে, কোনো সমান্তরাল সরকার পরিচালনার যে কোনো অপচেষ্টা তিনি মোকাবেলা করবেন। আজ শনিবার একনেকের বৈঠকের পর উপদেষ্টা পরিষদের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের যৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি নিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর 12:20 দিকে রাজধানী শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে আর কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে 3টি বিষয় আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বৈঠক থেকে বেরিয়ে এ তথ্য জানান তিনি। দুপুর 2:05 জরুরি কাজ থাকায় বৈঠকের মাঝপথে বের হয়ে যান পরিবেশ উপদেষ্টা। বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ, তৌহিদ হোসেন ও আলী ইমাম মজুমদারও বের হয়ে যান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট শুরু হয়েছে। এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতা সহ সরকার ও সুশীল সমাজের অনেককে বক্তব্য দিতে দেখা গেছে। শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা 1-11 বন্দোবস্ত করার পায়তারা চলছে।
দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। একই সাথে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে বলেও পোস্টে লিখেছেন তিনি। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তারা চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ না চাইলেও তিনি দায়িত্ব পালন করতে অপারগ হলে জাতির বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কথা রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর। পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই শুক্রবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব নিজের ফেসবুক পেজে জানান যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। একই সাথে সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে সেই পোস্টে উল্লেখ করেন তিনি। তবে কিছু সময় পরই পোস্টে তিনি সরিয়ে ফেলেন এবং একে নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করে আরেকটি পোস্ট দেন। এসব আলোচনার মধ্যেই উপদেষ্টা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য একটি সময় ঘোষণা করলেও বিচার ও সংস্কার করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি। জটিলতা সৃষ্টি করে সরকারের মান অভিমান গ্রহণযোগ্য না বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় মতাদর্শিক রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা। সরকার সেই কাজের দিকে না গিয়ে অন্যদিকে গিয়ে জটিলতা সৃষ্টি করে তারপর মান অভিমান করা, এটা তো কোনো গ্রহণযোগ্য কাজ না। পদত্যাগ নিয়ে প্রধান উপদেষ্টার ভাবনার বিষয়টি এমন এক সময় সামনে আসে যখন নির্বাচনের রোডম্যাপ সহ নানা দাবিতে বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এর সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিতও দিয়েছে। অন্যদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, যা সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়েছে। সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠছে। অন্যদিকে করিডোর ইস্যু, বন্দর ব্যবস্থাপনা সহ সরকারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সব দলের সমর্থনে দায়িত্ব পেলেও এখন সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগের পাল্টাপাল্টি দাবি উঠছে বিএনপি ও এনসিপির দিক থেকে। এমন এক পটভূমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা জানান। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশাও প্রকাশ করেন। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, প্রধান উপদেষ্টার রাজনৈতিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে দক্ষতার ঘাটতি আছে। সব মিলিয়ে সরকার কাজ করতে পারছে না, আর সে কারণে সরকারের জন্য সংকট গভীর হয়েছে বা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে সরকার নির্বাচনমুখী হলে বিএনপি সহ অন্য দলগুলোর সহযোগিতা বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি। গত কয়েকদিনের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে আজকে 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফার বৈঠক হয়েছে সন্ধ্যা 7:30টায় বিএনপির প্রতিনিধি দলের সাথে। বিএনপির খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন। প্রায় 1.25 ঘন্টার মতো তারা বৈঠক করেছেন। সেই বৈঠকে তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এবং সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছেন। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য জানানো হয়েছে, সেখানে বেশ কিছু বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন।
সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহজে সম্পন্ন করা সম্ভব। বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে আমরা দেখেছি জামাতের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছিলেন। তারা রাত 8টার সময় এখানে পৌঁছেছেন এবং 8টার কিছুক্ষণ পরে তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। সেই বৈঠক থেকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। স্বাভাবিকভাবে গত কয়েকদিন ধরে জামাতের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করা হচ্ছিল, বলা হচ্ছিল যে তারাও কিন্তু জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে চান এবং সেই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে। এর বৈঠকের পরপরই এনসিপির একটি প্রতিনিধি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসেছেন এবং তাদের পক্ষ থেকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানেও তাদের দলের পক্ষ থেকে দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। আমরা এর আগে দেখেছি গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার সাথে এনসিপির একটি প্রতিনিধি দল নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন বিবিসি বাংলাকে যে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করতে চান। চলমান কিছু ঘটনায় প্রধান উপদেষ্টা বিরক্ত এবং ক্ষুব্ধ হওয়ার কারণেই তিনি পদত্যাগ করতে চেয়েছেন। আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয়। এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। মিলিয়ে আজকের এই বৈঠকের পরে আমরা যতটুকু জানি আগামীকাল অর্থাৎ রবিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার। সেখানে বেশ কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই বৈঠকে আগামী দিনের রাজনীতিতে কি হবে কিংবা কী ধরনের সিদ্ধান্ত হবে কিংবা নির্বাচনের তারিখ কবে হবে সব বিষয়গুলো নিয়ে হয়তো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত জানানো হবে। তারাও রাজনৈতিক দলগুলোর মতামত নেবে এবং তাদের মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা তাদের একটি সিদ্ধান্তের কথা জানাবে এবং সেটি হতে পারে জাতির উদ্দেশ্য ভাষণ কিংবা অন্য কোনো মাধ্যমে। তবে এখন পর্যন্ত আমরা যে জিনিসটি দেখেছি প্রধান উপদেষ্টার দপ্তরের থেকে আজকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এর আগে সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে চলমান যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছিল, সেই পদক্ষেপে কতখানি তারা বাস্তবায়ন করতে পারছে কিংবা কী কারণে তারা বাস্তবায়ন করতে পারছেন না সেই বিষয়গুলো তারা উল্লেখ করতে পারেন এবং বলেছেন যে পরিস্থিতি সেদিকে যায়। সেই বিবৃতিতে তারা বলেছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে আগামী রোববার অর্থাৎ আগামীকাল যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকের পরেই বোঝা যাবে যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যে আলোচনা সেই আলোচনার ফলাফল আসলে কি দাঁড়াচ্ছে। যারা ধরেন পুলিশে দায়িত্ব পালন করেন, র্যাবে দায়িত্ব পালন করেন, আনসারে, গোয়েন্দা সংস্থাতে, বিজিবিতে, সশস্ত্র বাহিনীতে দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার কোনো এখতিয়ার ওনাদের নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই। বাংলাদেশে পান কোথায়? এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ। গত 10 মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি, যেই বক্তব্য যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন। এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি 1400 শহীদের জীবনের বিনিময়ে 2024 সালে। প্রথমে হচ্ছে যে আপনারা গত কয়েকদিন থেকে একটা গুঞ্জন ঢাকাতে শুনেছেন, দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি পদত্যাগ করতে পারেন এইরকম একটা গুঞ্জন চলছে। এবং এর কয়েকদিন আগে আপনারা দেখলেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের একটা মিটিংও হয়েছে। মিটিং হবার আবার 1-2 দিন পরে অফিসার্স অ্যাড্রেস ছিল
সেখানে প্রধান সেনাপতির বরাতে বেশ কিছু বক্তব্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে যে উনি কি বলেছেন তার অফিসারদের উদ্দেশ্যে। এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আইএসপিআর এর থেকে দেওয়া হয়নি। আমরা যদি মনে করি যে ওটা উনি বলেছেন সেই রকম সাপেক্ষেই আমরা রেসপন্স করব আর কি। বাট একই রকম বিভিন্ন বক্তব্য উনি বিভিন্ন সময় দিয়েছেন, বিভিন্ন ইন্টারভিউতে। নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইনশিওর করা উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত, এই সরকারের মেয়াদ বেশি দিন থাকা উচিত না, এইসব ব্যাপারে উনি কথাবার্তা এর আগে অনেকগুলো বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রে যারা আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স আছেন, ইনক্লুডিং সভরেন ফোর্সেস, যারা ধরেন পুলিশে দায়িত্ব পালন করেন, র্যাবে দায়িত্ব পালন করেন, আনসারে, গোয়েন্দা সংস্থাতে, বিজিবিতে, সশস্ত্র বাহিনীতে, দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার কোনো এখতিয়ার ওনাদের নাই, ফুল স্টপ। এইটা বিয়ন্ড দেয়ার জুরিসডিকশন। আর্ম ফোর্সেসের রেসপন্সিবিলিটি হচ্ছে যেই সরকার যখন বৈধতার সাথে ক্ষমতায় থাকবেন তার হুকুম মেনে চলা। এর বাইরে যদি কোনো কনসার্ন ওনাদের থাকেন সেটা ওনারা ইনডোরে সরকার প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী যে থাকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি থাকেন, যার সাথে যতটুকু রেলেভেন্ট তার সাথে ততটুকু শেয়ার করবেন। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ম্যাচিওর পরিপক্ক রাষ্ট্রের অভ্যেস। আপনারা দেখবেন যে আমি নিজে ইরাক ওয়ারের বিরুদ্ধে মিছিল মিটিং করেছি লন্ডনে ছাত্র থাকা অবস্থায়। একটা অবৈধ যুদ্ধ, ব্রিটিশ পার্লামেন্টে শত শত এমপিরা এই যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে, রাস্তাঘাটে প্রতিবাদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিছিল মিটিং করেছে, কিন্তু আমি কোনোদিন শুনি নাই ওইখানকার আর্ম ফোর্সেস, পুলিশ অথবা কোনো বাহিনী, গোয়েন্দা সংস্থা ন্যূনতম কোনো কথা কখনো বাইরে পাবলিক স্পেয়ারে বলেছে। আপনি দেখবেন আমেরিকা তো একটা যুদ্ধবাজ জাতি, এই দেশ দখল করে, ওই দেশ দখল করে, ওইখানে তেল চুরি করতে যায়, ওই দেশে কাওয়াস লাগায় দিয়ে আসে, এত অবৈধ যুদ্ধ করে, কিন্তু তার সেনাবাহিনী, তার সশস্ত্র বাহিনী, তার গোয়েন্দা সংস্থাকে কখনো পাবলিকলি বলতে শুনেছেন যে হোয়াইট হাউস থেকে যেটা বলা হচ্ছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, পেন্টাগন থেকে যেটা বলা হচ্ছে সেটা অন্যায্য, অবৈধ, বলা উচিত না? অতএব যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার, এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই, তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস, ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ, ম্যান্ডেট আলোচনা করবে। আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার, যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে শাসন করবার জন্য। বাংলাদেশে 53 বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই। সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই। আপনি কথাগুলো বলেন কোত্থেকে, পান কোথায়? এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ। গত 10 মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি, যেই বক্তব্য, যেই শব্দে শুনছি, উনি এগুলো বলছেন। এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি 1400 শহীদের জীবনের বিনিময়ে 2024 সালে। অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত। 111-এর সময় আমরা দেখেছি ফখরুদ্দিন, মঈনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোড়ার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল। অতএব আমরা সকল বাহিনীকে বলছি, দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন, প্রধান উপদেষ্টার সাথে বসবেন, তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা, তাদেরকে উত্তেজিত করা, তাদেরকে প্রভোক করার বক্তব্য দিয়ে, এবং আপনি 1 তারিখ থেকে নির্বাচিত সরকার চান, আপনি কে এটার? 1 জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই, আপনি কে এটা কথাটা বলার? আপনার তো এখতিয়ার নাই।
এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে, বিএনপি 1000 বার বলতে পারে যে আমি 1 আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই, এইটা জামাত বলতে পারে যে আমি 1 নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই, 100,000 বার বলতে পারে, কিন্তু কোনো আর্মড ফোর্সেস এই কথা বলতে পারে না, পুলিশ বলতে পারে না, র্যাব বলতে পারে না। প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে, রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে, আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে। অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই শব্দে বলছে, দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে পড়লাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না, নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না। ঠিক 2-1 দিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে। তাহলে এটা কার বক্তব্য, কে বলছে? আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে। তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত দেখতে পাচ্ছি? বাংলাদেশে 1400 শহীদের বিনিময়ে যে বাংলাদেশ 24-এ এসছে, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না, ভুটান হবে না, কোনো সুযোগ নাই। অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার, জওয়ান, সিপাহী, যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন, তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে, ঠিক ওই বাংলাদেশটাই চলবে, চলমান থাকবে। আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য। আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই। জুলাই সনদ, সংস্কার, ক্ষমতাচ্যুত সরকার ও তার সংশ্লিষ্টদের বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 24 মে সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে যখন সরকার ও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা, ঠিক সেই সময়ে নির্বাচনের বিষয়ে প্রথম রোডম্যাপ চাইল এনসিপি। এর আগে বিচার ও সংস্কার নিয়ে তারা সোচ্চার থাকলেও নির্বাচন ইস্যুতে সরকারের বেঁধে দেওয়া সময়কেই যথার্থ বলে জানিয়ে আসছে দলটি। তবে এবার নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান জানালো এনসিপি। দলটির এই চাওয়া রাজনীতির মাঠে কি বার্তা দিবে? এর মাধ্যমে এনসিপি কি জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু করলো? আজ আমরা কথা বলবো এইসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনারা জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন, এই বিষয়ে একটু জানতে চাই। প্রথমত বিষয় হলো যে এটা আমরা তো একটা লম্বা সময় ধরে আমরা বলতেছি, আমরা যখন আমাদের পার্টির স্ট্যান্ডও করি তখন থেকে আমরা বলতেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচন, গণপরিষদ নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে। ফলে সেই জায়গা থেকে আমরা আবারও আমাদের যে পুরাতন পজিশন, সেই পজিশনে পুনর্ব্যক্ত করেছি। কারণ আমরা দেখছি যে বিচারের কোনো প্রকার সঠিক রোডম্যাপ আমরা পাচ্ছি না, কিভাবে বিচার হবে তাও আমরা জানি না। একটা লম্বা সময় আগে 2 নম্বর ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল, কিন্তু সেই সময়ও আমরা দেখেছি যে আসলে সেই 2 নম্বর ট্রাইব্যুনাল গঠন নিয়ে নানা রকম গড়িমসি। কিছুদিন আগে আন্দোলনের সময় জানানো হয়েছিল যে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রাইব্যুনালের ব্যাপারেও আমরা কিছু জানতে পারছি না। তারপর জাতীয় ঐক্যমত কমিশনের এই সভাগুলো শেষের পরে কিভাবে এগুলো বাস্তবায়ন হবে এই বিষয়ে আমরা কোনো বক্তব্য পাচ্ছি না। ফলে আমরা জাস্ট আমাদের যে পুরাতন যে পজিশন, সেই পজিশনটাই আরেকবার পুনর্ব্যক্ত করেছি যে সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন, এর সাথে আমাদের যে জুলাই সনদ, সেই জুলাই সনদের দাবিটাও আমাদের এই আলোচনায় উঠে এসেছে। এর আগে আমরা যতবার দেখেছি আপনারা সবসময় বিচার এবং সংস্কারের প্রতি গুরুত্ব দিয়ে আসছেন। এইবার আমরা দেখলাম যে আপনারা নির্বাচনের রোডম্যাপও চাইলেন। এটা কি রাজনৈতিক কোনো চাপ থেকে চাইলেন কিনা? না না না, একদমই না। কারণ হলো দেখেন, আমরা কিন্তু শুরু থেকেই আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচনের দাবি যখন আমরা করেছি তখনই কিন্তু আমরা বলেছি যে জাতীয় নির্বাচন, সাধারণ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হতে পারে, একই নির্বাচনের মাধ্যমে হতে পারে। তাহলে যেটা হবে যে অপরাপর দলগুলো যাদের নির্বাচন প্রয়োজন তাদেরকেও তো আসলে এটাতে তাদেরও যেন অ্যাকোমোডেট হতে পারেন, সেই পজিশনটাও কিন্তু আমরা রেখেছি। ফলে এটাকে যদি কেউ এইভাবে দেখে যে আমরা নতুন করে নির্বাচনের কথা বলছি, এটা আসলে ভুল। আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে রোডম্যাপটা দিয়েছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আমরা বলেছি এটা যথার্থ সময়। কিন্তু আমরা এখন বলছি একটি সুনির্দিষ্ট সময় দিয়ে দেওয়া, যেন বাংলাদেশের যে রাজনৈতিক মহলে যে ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশা যেন আর সামনে না থাকে। গভর্নমেন্টের প্রত্যেকটি কাজের একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকা উচিত, যেন বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জানে যে তার সরকার কি করছে, কিভাবে কাজগুলো করছে, এই বিষয়ে যেন কেউ ইচ্ছা তৈরি করতে না পারে এবং এই পুরো প্রক্রিয়াটা যেন ট্রান্সপারেন্ট থাকে। আমরা সেই দাবিটি মূলত তুলেছি। তাহলে কি নতুন যে রোডম্যাপ চাওয়া হলো সেটি আপনাদের পূর্বের চাওয়ারই প্রতিচ্ছবি, নাকি নতুন আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড? এটা আমাদের তো পুরাতন যে আমরা যেটা চেয়ে আসছি সেটারই একটি ধারাবাহিকতা আপনি ধরতে পারেন। এখানে নতুন করে আমরা কোনো রাজনৈতিক স্ট্যান্ড নিচ্ছি না। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথ, সেই গণতান্ত্রিক পথে উঠুক
কিন্তু আমাদের একটি আলোচনা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো গুরুত্বপূর্ণ, যে আপনি যে গণতান্ত্রিক রাস্তাটি তৈরি করার কথা বলছেন, সেই রাস্তাটি তৈরি না করে আসলে কিভাবে একটি গণতান্ত্রিক জায়গায় আমরা পৌঁছাতে পারি, যেখানে আমরা জানি যে আমাদের গত 15-16 বছরের যে শাসনামল, এই শাসনামল তো আইন দ্বারা সিদ্ধ ছিল, মানে আইন সবসময় এটাকে সাপোর্ট করেছে। তাহলে ওই যে আইনগুলো, সেই যে কালা কানুনগুলো, সেই কানুনগুলোকে যদি আপনি না পাল্টান, সেই জায়গাগুলো যদি আপনি তৈরি না করেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা খুবই এককেন্দ্রিক। তো সেই জায়গা থেকে সেই ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহিতা এবং ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, এইগুলো আপনি যদি মৌলিক সংস্কারগুলো না করেন, তাহলে তো আসলে একটি নির্বাচন কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিনির্মাণ করবে এই ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারবেন না। ফলে আমাদের জায়গাটা এখনো আগের জায়গায় রয়েছে, যে আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতাকে জবাবদিহিতার জায়গায় রাখতে হবে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। আচ্ছা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরের দিনই আপনারা নির্বাচনের রোডম্যাপ চাইলেন, তিনি কি আপনাদের এই নির্বাচনী রোডম্যাপ চাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিনা? না 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 না, তার সাথে এটা বিষয় না। আমরা মূলত আজকে বসেছিলাম, একটি রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান রয়েছে, তো সেই বিদ্যমান পরিস্থিতিতে আমরা এনসিপি কি ভাবছি এবং আমরা কিভাবে এই জায়গাটি সমাধান করে যাতে জুলাইয়ের যে ঐক্য, সেই ঐক্য পুনরায় প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে তৈরি করা যায়, সেই জায়গা থেকেই মূলত আমরা আমাদের এই বক্তব্য দিয়েছি। এবং যেহেতু এই বক্তব্য আমাদের পুরাতন বক্তব্যেরই প্রতিচ্ছবি বা পুরাতন বক্তব্যেরই কন্টিনিউটি আপনি ধরে নিতে পারেন, ফলে সেখানে নতুন করে আমরা কোনো দাবি বা স্ট্যান্ড বা প্রধান উপদেষ্টা সুপারিশ এইসব আসলে কোনো জায়গা নেই আর কি। অনেকরাই আমি একটু পরিষ্কারভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে বেশ জোর দিচ্ছেন। আপনাদের আগের অবস্থান যেখানে ছিল, সেখানে আপনারা বলছিলেন যে সংস্কার এবং বিচারটা বেশি গুরুত্ব আপনাদের দিক থেকে ছিল। তাহলে আপনারা যদি পূর্বের অবস্থানেই থেকে থাকেন, তাহলে নির্বাচনের যে রোডম্যাপ আপনারা চাইলেন, এটা কি শুধু চাওয়ার জন্য চাইলেন, নাকি আসলেও আপনারা নির্বাচনের? আমরা তো আমাদের বক্তব্যটা তো খুবই সিম্পল। আমরা বারবার বলছি, আমরা কিন্তু একটি জিনিসের রোডম্যাপ জানতে চাইনি, আমরা বিচার, সংস্কার ও নির্বাচন, এই যে তিনটি জিনিস, এই তিনটি জিনিসের রোডম্যাপ চেয়েছি। এটা কিন্তু আমাদের শুরু থেকে পজিশন ছিল যে সরকার এই জায়গায় ট্রান্সপারেন্ট থাকুক। আমরা দেখছি যে বিচার কার্যক্রম প্রচন্ড ধীর গতিতে চলছে। এখন পর্যন্ত একটি মাত্র মনে হয় মামলা চার্জশিট গঠন হয়েছে বা তদন্ত শেষ হয়েছে, বাকি মামলাগুলো ঝুলে রয়েছে। এখন এইখানে কিভাবে তাহলে এই যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমের বিচার হবে, সেটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে সেই ফ্যাসিস্ট রেজিমের বিচার করা এই গণঅভ্যুত্থানের এই সরকারের ওয়ান অফ দ্য ফার্স্ট ম্যান্ডেট। তো সেই ম্যান্ডেট অনুযায়ী সেই রোডম্যাপও কিন্তু আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি যে কিভাবে সংস্কার হবে, কিভাবে আমরা মৌলিক সংস্কারগুলো শেষ করতে পারবো, সেই জায়গাগুলোরও রোডম্যাপ আমরা চাচ্ছি। এবং তার পরবর্তীতে আমরা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি। আমরা বলছি এই তিনটা জিনিস কোনোভাবেই একটা থেকে বিচ্ছিন্ন না, আলাদা আলাদা না, এই তিনোটাকে সেন্টার করেই সরকারের রোডম্যাপটা তৈরি করতে হবে, যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক যে পথ, গণতান্ত্রিক যে রাস্তা, সেই রাস্তায় যেন বাংলাদেশ চলা শুরু করতে পারে, এটাই মূলত আমাদের আকাঙ্ক্ষা। আচ্ছা, আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। এই বিষয়টিকে আপনারা যে আজকে নির্বাচনের রোডম্যাপের কথা বললেন, আপনারা কি প্রধান উপদেষ্টাকে একটু চাপ মুক্ত করতেই নির্বাচনের রোডম্যাপ চাইলেন কিনা? প্রথম বিষয় হলো প্রধান উপদেষ্টা বা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গাটায় বসেছে বা যেভাবে এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনার যেই সময়টাতে মূলত বাংলাদেশ পরিচালনার জায়গায় বসেছে, ফলে অটোমেটিকলি এই সরকার চাপের মধ্যে থাকবে, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরা যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তানো হয়েছে গণঅভ্যুত্থানের পরে, ফলে আমরা মনে করি সেই জায়গাটি তার শেষ করেই যেতে হবে এবং এটা তার মাধ্যমে এটাকে কমপ্লিট করতে হবে। এখানে আমরা অন্য কোনো কিছু আমরা আশা করি না। আমরা কোনোভাবে 1/11-এর মতো একটি পরিস্থিতি পুনরায় বাংলাদেশে তৈরি করতে চাই না, যেখানে একটি সেনা সমর্থিত সরকার বা সেনাবাহিনীর বা মনে করেন বিভিন্ন এজেন্সির সরকার এসে বাংলাদেশের একটি প্রি ডিসাইডেড ইলেকশন তৈরি করবে, আগেই সবকিছু ঠিক থাকবে, এরকম একটি জায়গায় আমরা পৌঁছাতে চাই না। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ডেমোক্রেসির জন্যই মূলত আমরা সংস্কারের প্রপোজালগুলোতে আমরা সবচেয়ে বেশি সিরিয়াস। ফলে এইটা আমাদের একটা অবস্থান। ফলে আমরা মনে করি সরকার দ্রুত সময়ের মধ্যে যদি একটি রোডম্যাপ ডিক্লেয়ার করে এই তিনটি জিনিসকে প্রাধান্য দিয়ে, তাহলেই আমরা দেখবো যে অনেকগুলো জটিলতা হয়তো কমে যাবে। এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র 30 কার্য দিবসের মধ্যে দেওয়ার যে সরকারের একটি ঘোষণা রয়েছে, আমরা আশা করি যে সরকার 30 কার্য দিবসের মধ্যে অলরেডি 10-12 কার্য দিবস হয়তো বা চলেও গিয়েছে। তো আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে পারে। আপনারা আজকে যে রোডম্যাপ
চেয়েছেন বিচার সংস্কার এবং নির্বাচন নিয়ে, এইটার পরপরই বিশেষ করে নির্বাচনের ইস্যুটা আসার পরপরই রাজনৈতিক মহলে একটা আলোচনা শুরু হয়েছে এবং অনেকে মনে করছেন যে আসলে নির্বাচনে একটি আবহের মধ্য দিয়ে হয়তো বা আমরা দেশ খুব দ্রুতই নির্বাচনে আবহে ঢুকে যেতে পারবে। আপনারা কি এই রোডম্যাপ চাওয়ার মাধ্যমে নির্বাচনের পথে যাত্রা শুরু করলেন? আপনারা কি মনে করেন? দেখেন, মানে এনসিপি একটি গণতান্ত্রিক পার্টি, এটি গণতান্ত্রিক দল, ফলে একটি গণতান্ত্রিক দল নিশ্চয়ই নির্বাচন মুখী হবে। ফলে আমরা একটি নির্বাচন মুখী দল। ফলে সেই জায়গা থেকে নির্বাচনের আবহাওয়া তৈরি হবে যখন আসলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের প্রত্যেকটি আসনে যেই ইলেক্টেড হোক বা যেই ইলেকশনে মানে প্রতিদ্বন্দ্বিতা করুক, তার জন্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য যে মোমেন্টে লেভেল প্লেইং ফিল্ড রেডি করা এনশিওর হবে এবং রেডি করা যাবে, তখন অটোমেটিকলি বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাবে। বাংলাদেশের মানুষ 17-18 বছর ধরে ভোট দিতে পারে না, ফলে সেই জায়গা থেকে ভোটের একটি চাহিদা বাংলাদেশের মানুষের রয়েছে এবং একই সাথে বাংলাদেশের মানুষের একটি গণতান্ত্রিক রূপান্তর, একটি গণতান্ত্রিক দেশে যাওয়ারও একটি আকাঙ্ক্ষা রয়েছে, যেটি আমাদের অনেক পুরাতন আকাঙ্ক্ষা। সেই 71 থেকে শুরু করে আপনি যদি আজকে পর্যন্ত আসেন, আমরা কখনোই একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের দেশে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, কিভাবে ডেমোক্রেসিতে ট্রানজেকশনটা হবে, পাওয়ার ট্রানজেকশন হবে, এটা আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। তো আমরা আশা করি এই সরকারের মাধ্যমে সেই ট্রানজেকশনের একটি সুষ্ঠু রোডম্যাপ বের হবে এবং সেই সুষ্ঠু রোডম্যাপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে এবং বাংলাদেশের মানুষ তারা গর্ব করে বলতে পারবে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং তারা সেই দেশের নাগরিক। অনেকরাই, আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলছিলেন যে আপনারা রাজনৈতিকভাবে এনসিপি রাজনৈতিকভাবে একটু চাপে রয়েছে। আপনি তো সেই দলের একজন শীর্ষস্থানীয় নেতা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, বিষয়টা হলো কি, রাজনৈতিক ভাবে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল দল নানান রাজনৈতিক একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা চাপে বা প্রেসারে থাকবে, এটা একটা খুবই স্বাভাবিক বিষয়। এটাকে অস্বাভাবিক ভাবে দেখার কিছু নেই। রাজনীতিতে চাপ আজকে আসবে, কালকে যাবে, আবার আসবে, এটাই আমাদের কাজ। আমরা একটি ম্যান্ডেট বা আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। তা আমাদের এই পথে চাপ আসুক, আরাম আসুক, যাই আসুক, আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা, আমরা যে জায়গায় পৌঁছাতে চাই বাংলাদেশকে নিয়ে, সেই যে যাত্রা সেটা অব্যাহত থাকবে এবং আমরা সেই কাজ প্রতিনিয়ত করে যাব। যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ওরা আমাদের বলেছে কি আমরা দুটো গুলি মারবো, গুলি মারার পরে তোমরা সব ভেগে দৌড় মারবা। তোরা দুটো গুলি মারার পরে আমরা সব ভেগে দৌড় মারি। এই নারীর নাম জাহানারা খাতুন, বলছিলেন ভারত থেকে পুশিনের সময়কার অভিজ্ঞতা। বিএসএফের বলবা, পুলিশ লোক যদি ধরে তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, যাওয়ার সময় আমরা তাবড় দিয়েছে, আমরা চলে আসি। জাহানারা খাতুনের সঙ্গে গেল রোববার একই দিনে পুশিনের পর বিজিবির হাতে আটক হন যশোরের নুরুন্নাহার, যিনি 3 বছর আগে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে। আমরা ঘরে শুয়েছিলাম, ঘরের থেকেই ধরেছে আমাদের। জাহানারা এবং নুরুন্নাহারের বর্ণনা থেকে জানা যাচ্ছে গেল এপ্রিলের শেষ দিকে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন মুম্বাইয়ে। সেখানে 15 দিন আটক রেখে যাচাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতা। এরপর কলকাতা থেকে বাসযোগে আনা হয় বাংলাদেশের সীমান্তে। গত 17 মে ভোর রাতে তাদের ঢুকিয়ে দেওয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায়। 3 গাড়িতে উঠেছে আমাদের, 2 গাড়ি অন্য জায়গাতে পার করেছে, 1 গাড়ি এমনিতে পার করেছে। মানে আমরা সবাই যখন আমাদের পার করেছে, আরো তো ছিল, আরো কোথায় কোথায় চলে গেছে বলতে পারিনি। আমাদের যখন বিএসএফ বের করে দিলে, যখন আমরা মাঠের মধ্যে পড়ি ঘুরছি, আমরা চিনতে পারছি না, কিচ্ছু না। তারপরে একটা লাইট জ্বলছিল, লাইটই রেখে আমরা এখানে এসে উঠলাম, বিডিআরদের কাছে উঠলাম, এখানতেই আমাদের ধরলো। ঠাকুরগাঁও এবং দিনাজপুরের এই সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে গত 2 সপ্তাহে অন্তত 2টি বড় ধরনের পুশিনের ঘটনা ঘটেছে, যেখানে 27 জন বাংলাদেশে প্রবেশ করার পর এরকম বিস্তীর্ণ এলাকাগুলো থেকে বিজিবি তাদেরকে আটক করে। এছাড়া পতাকা বৈঠকের মাধ্যমেও বিএসএফ 15 জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। কিন্তু এই আনুষ্ঠানিক হস্তান্তর কিংবা পুশ ইনের বাইরেও এরকম অনেকেই রয়েছেন যারা ভারত থেকে বাংলাদেশে ঢুকেছেন এবং তারা মূলত বাংলাদেশি। এরকমই একজন দিনাজপুরের তরিকুল ইসলাম। 7 মাস আগে পাথর ভাঙার কাজে যোগ দিতে অবৈধভাবে গিয়েছিলেন ভারতের রাজস্থানে। কিন্তু সীমান্তে যখন কাঁটা তারের বেষ্টনী এবং কঠোর নজরদারি, তখন সীমান্ত পাড়ি দিয়ে যাওয়া এবং ফিরে আসা সেটা কিভাবে হয়?
যারা দালালেরা ওরা তো মনে করেন যে দেখো যে ওই বিএসএফ আছে ওইখানে ক্যাম্পের ওইখানে বসে, একটা আছে এই পাশে বসে, এই ফাঁক দিয়ে ঢুকাই দিল, এইভাবেই ঢুকায়। যে তার কাটার বেড়া যখন যাই তখন ওরা মই খাড়া করে তার কাটার বেড়াতে, এইভাবে তার কাটার এই সিস্টেম, এই মাঝখানে গ্যাপ, এই মাঝখানটা রোলিং আছে, তার কাটার বেড়া রোলিং আছে, আর এইভাবে ওই রোলিংটাতে কেউ একটা লোক পড়লে ওইখান থেকে আর বাইরে হতে পারবে না, ওর জীবন ওইখানে শেষ। বিএসএফ রাতে পড়বে, বিএসএফ পড়লেই তো মারি ফেলাবে। টাকা নেই 15,000 20,000। এটা কি ওই যে ইন্ডিয়ান ওই পাশে যে দালাল সে? হ্যাঁ, ওরা নেই, আবার এই পাশে আমাদের এই পাশে যে লোকগুলো আছে এদের কোদে ভাগ, দুই পার্টিয়ে ভাগ খায়। তরিকুল সীমান্ত পার হবার পর দালালের সহায়তায় ট্রেনে করে প্রথমে যান দিল্লি, তারপর রাজস্থানে গিয়ে কাজ নেন পাথর ভাঙার কোম্পানিতে। সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু হলে আবারও দালালের সহায়তায় দেশে ঢোকেন তিনি। কিন্তু কাজের খোঁজে ভারত যাওয়ার কারণ কি? আবার কাজ আমাদের দেশে এখন সারা বছরে 12 মাসে 3 মাস কাজ হয়। 3 মাসে মনে করেন যে সারা বছরে খাওয়া কি আর 3 মাসে কামাই করা যাবে? সম্ভব। ইন্ডিয়াতে যাই, এই দেখো যে অমুক গেছে, অমুক গ্রামে একটা ছেলে গেছে, ও টাকা পাঠাচ্ছে, ভালো চলতেছে সংসার। ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে এটি হচ্ছে নাগর নদী, নদীর ওপারে ভারত, নদীর ওই পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত কাঁটাতারের বেষ্টনী দিয়েছে। কিন্তু এরপরও জায়গাটি যেহেতু জঙ্গলাকীর্ণ এবং অনেকটা দুর্গম, ফলে সবসময় এই এলাকায় নজরদারিতে রাখা সম্ভব হয় না। আর এর সুযোগ নিয়েই অনেকে যেমন অবৈধভাবে ভারতে যান, আবার ভারত থেকেও বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তরিকুলের সূত্র ধরে খোঁজ করতেই এরকম বেশ কয়েকজনকে পাওয়া গেল, যারা সম্প্রতি ভারত থেকে ফেরার পথে বাংলাদেশ সীমান্তের ভেতরে বিজিবির হাতে আটক হয়েছিলেন। পরে পুলিশের মাধ্যমে তাদের আদালতে তোলা হয়। যে গত 17 তারিখে 17 জন এবং 10 তারিখে 10 জন, টোটাল 27 জন, এই 27 জনকে আমরা কোর্টে স্যান্ড ওভার করে দিচ্ছি। হ্যাঁ, এরা আমরা পরবর্তীতে আমরা জানতে পারছি এরা সবাই বাংলাদেশি নাগরিক, এরা বিভিন্ন এলাকার মানুষ। আমি পার্বত্য চট্টগ্রামে দেখছি 5 জন, বরিশালে দেখছি, তারপর পটুয়াখালীর দেখছি, তারপর বরিশাল যশোরের দেখছি, এটা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবশ্য পরে আদালতে জামিন পেয়েছেন। এদেরই কয়েকজনের সঙ্গে কথা হয় বিবিসির। তারা বলছেন ভারতে আর যাবেন না। ফেরত আসলাম, ওই যে পাকিস্তান আর ভারত যুদ্ধ লাগিয়েছে না, ওই জন্য আর কি বাংলাদেশের লোককে দেখতে পারে না, ধরে ধরে মারে, অত্যাচার করে, বহুত আর কি অত্যাচার করতেছে। হ্যাঁ, পুলিশ গিয়েছিল, পুলিশ গিয়েছে, আমরা পাহাড়ে গেছি, পাহাড়ে যাই 4 দিন, 8 দিন 24 ঘন্টা পাহাড়েই না খাইয়ে পড়েছিলাম। হ্যাঁ, লুকিয়েছিলাম পাহাড়ে। পুলিশ ঘুরে আশেপাশে মেশিনে, তখন চলে আসলাম 6-7 জন মিলে। তখন বর্ডারে এসে দেখি 26 জন হয়ে গেল আমাদের লোক। তখন 9 মিনিট দ্বারায় পার হলাম। বাংলাদেশের সীমান্তে বিজিবির টহল কার্যক্রম নিয়মিত চললেও খোদ বিজিবি বিভিন্ন সময় স্বীকার করেছে যে বিশাল সীমান্ত এলাকার সবগুলো পয়েন্ট সার্বক্ষণিকভাবে নজরদারি সম্ভব নয়। তবে এর মধ্যেই ভারত থেকে 450-এরও বেশি মানুষকে পুশিনের ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। যাদেরকে পুশিন করা হয়েছে তাদের মধ্যে আবার অন্তত 40 জন আছেন রোহিঙ্গা। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নাগরিকত্ব যাচাই করে কোনো বাংলাদেশি পাওয়া গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে ভারতকে। কিন্তু এই অনুরোধের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের কেউ কেউ কেন অবৈধভাবে ভারতে ঢুকছে এবং এটা কিভাবে বন্ধ করা যাবে, সেটাও এখন বাংলাদেশের সামনে বড় প্রশ্ন। তাফসির বাবু, বিবিসি বাংলা। চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত নামে মাত্র যুদ্ধবিরতির পর গাজা ইসরায়েল সংঘাত আরও জটিল এবং ভয়াবহ রূপ নিয়েছে। ক্রমবর্ধমান মানবিক সংকট, শিশু মৃত্যুহার, দুর্ভিক্ষের আশঙ্কা, সব মিলিয়ে এই যুদ্ধ এখন বিশ্ব সম্প্রদায়ের কাছে গভীর উদ্বেগের। একদিকে ইসরায়েলের ভেতরেই এই যুদ্ধের বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে, অন্যদিকে তাদের ঘনিষ্ঠ মিত্ররাও যেমন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এখন কঠোর অবস্থান নিচ্ছে, যারা একসময় ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে এসেছিল। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও পরিবর্তনের আভাস মিলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের 3টি দেশ সফর করলেও ইসরায়েলকে এড়িয়ে গেছেন, যা এক নতুন কৌশলগত বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি ক্রমেই একঘরে হয়ে পড়ছে? গাজা ইসরায়েল যুদ্ধ কি নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করছে, নাকি এটি শুধুই সাময়িক প্রতিক্রিয়া? 21 মে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সতর্ক করেন, জরুরি সহায়তা না পৌঁছালে 48 ঘন্টায় গাজায়
14,000 শিশু মারা যেতে পারে। গত 11 সপ্তাহে কোনো ত্রাণ সীমান্ত অতিক্রম করেনি। ওই দিন ইসরায়েল জানায় যে 93টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, তবে জাতিসংঘ বলছে ট্রাক এলেও এখনো কোনো ত্রাণ বিতরণ হয়নি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান তাদের দল গুদামে যেতে ইসরায়েলের অনুমতির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও সরবরাহ নিতে পারেনি। আন্তর্জাতিক মহলের দুর্ভিক্ষ সতর্কবার্তার পর ইসরায়েল সীমিত খাদ্য প্রবেশের অনুমতি দেয়। জাতিসংঘ এটিকে ইতিবাচক বললেও প্রয়োজনের তুলনায় সমুদ্রে 1 ফোঁটা হিসেবে ব্যাখ্যা করে। তারা জানায় সংকট মোকাবেলায় প্রতিদিন 600 ট্রাক প্রয়োজন। আইপিসির এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের এপ্রিল থেকে 2026 সালের মার্চের মধ্যে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির 14,100টি গুরুতর ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির ঘোষণা হয়। প্রথম 3 দিনে হামাস 3 ইসরায়েলি নারী আর ইসরায়েল 90 জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয়। এতে গাজার জনগণ শান্তির আশা করলেও ইসরায়েল বিমান হামলা চালায় নুসেইরাত, বুরেইজ, জাবালিয়া ও উত্তর গাজায়। গাজায় চলমান যুদ্ধের সহিংসতা বাড়তে থাকায় ইসরায়েলের ভেতর থেকেও এই যুদ্ধের বিরোধিতা বাড়ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সাবেক উপপ্রধান ইয়াইর গোলান সতর্ক করেছেন যে ইসরায়েল যদি সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় তবে এটি দক্ষিণ আফ্রিকার মতো একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হতে পারে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োলান এটিকে সরকারের টিকে থাকার একটা পরিকল্পিত নীতি বলে অভিহিত করেন। যুদ্ধের শুরুতে হামাসের আক্রমণে 1200 জন নিহত এবং 251 জন জিম্মি হওয়ার পর এমন মন্তব্য কল্পনাও করা যেত না, কিন্তু এখন ইসরায়েলের অভ্যন্তরেই একটা তীব্র বিভাজন দেখা যাচ্ছে। চ্যানেল 12-এর জরিপ অনুযায়ী 61% মানুষ যুদ্ধ থামিয়ে জিম্মিদের ফেরত চায় আর মাত্র 25% যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। সাবেক জিম্মি বিশেষজ্ঞ গার্সন বাস্কিন বলেন, বেশিরভাগ জিম্মি পরিবারের মতে যুদ্ধ বন্ধ করে সমঝোতায় পৌঁছানোই শ্রেয়। এমনকি সম্প্রতি গাজার সীমান্তে বিক্ষোভ করতে গিয়ে গাজায় নৃশংসতা বন্ধ করো স্লোগান তোলা বিক্ষোভকারীদের গ্রেপ্তারও করা হয়। এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে স্ট্যান্ডিং টুগেদার নামের একটি ইহুদি ফিলিস্তিনি মিলিত দল। গ্রেপ্তারকৃত নেতা গ্রিন জানান, ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরোধী মতামত বাড়ছে। এপ্রিলেও হাজার হাজার রিজার্ভ সেনা সরকারকে যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তায় গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। হামলায় 1200 জন নিহত ও 251 জন জিম্মি হওয়ার পর ইসরায়েলের প্রতি সহানুভূতি থাকলেও বর্তমানে সেই সমর্থন অনেকটাই হ্রাস পেয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা বলেছে, হামাসকে ধ্বংস ও জিম্মি উদ্ধার করার নামে ইসরায়েল অপ্রয়োজনীয় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যা গাজার জনগণের উপর একটা চরম দুর্ভোগ ডেকে আনছে। 3টি দেশ জানিয়েছে গাজায় ইসরায়েলের খাবার প্রবেশের ন্যূনতম অনুমতি একেবারেই অপর্যাপ্ত। তারা মনে করিয়ে দিয়েছে 7 অক্টোবরের সন্ত্রাসী হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল, তবে বর্তমান পরিস্থিতিটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, এইসব দেশ হামলার পুরস্কার দিচ্ছে এবং যুদ্ধ থামাতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে, জিম্মি মুক্ত করতে হবে এবং গাজা বেসামরিক করতে হবে। এর বাইরে কিছুই মেনে নেওয়া সম্ভব নয়। এদিকে আন্তর্জাতিক জরিপে গাজায় আসন্ন দুর্ভিক্ষের হুমকির কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে এবং পুরো জনগোষ্ঠী অসম সামরিক শক্তির শিকার হচ্ছে। 3 দেশ হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধবন্ধ না করে ও মানবিক সহায়তার উপর নিষেধাজ্ঞা না তোলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। যদিও সেই পদক্ষেপ কি হতে পারে তা পরিষ্কার নয়। বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন জানান, সম্ভাব্য পদক্ষেপের মধ্যে নিষেধাজ্ঞা ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি থাকতে পারে। ফ্রান্স ইতোমধ্যেই 148টি স্বীকৃতিদাতা দেশের তালিকায় যুক্ত হওয়ার কথা ভাবছে এবং আগামী জুনে সৌদি আরবের সঙ্গে এক কনফারেন্সে তা ঘোষণাও করতে পারে। যুক্তরাজ্য এই বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা করেছে। সব মিলিয়ে ইসরায়েল তার মিত্রদের উপর চাপ প্রয়োগের ক্ষমতা হারাতে বসেছে। অন্তত বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেটাই স্পষ্ট। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।